গত কয়েকদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে আমাদের দৈনিক সমকালের প্রকাশক সম্পাদক তিনি কিছু মন্তব্য করেছেন, যেটা পুরনো অভিজ্ঞতা থেকে বলেছেন, কিন্তু মনে হয়েছে যে তার বোধহয় এই মুহূর্তের তিক্ত অভিজ্ঞতার কথা বলছেন। গণমাধ্যমের কোনো কর্মী যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, অবশ্যই তা গণমাধ্যম সংক্রান্ত কোনো আইন বিধি নীতিমালার মধ্যে পড়বে না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অপতথ্য এবং ভুল তথ্যের যে প্রভাব, সেখান থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটাও একটা দায়িত্ব। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা পরিষ্কার বুঝেছি যে আমাদের দায়িত্ব হলো একটা সুস্থ ব্যবস্থাপনা নিশ্চিত করা। আসসালামু আলাইকুম। আজ আমার দেশ অফিস পরিদর্শনে এসেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই পরিদর্শনের ফাঁকে আমার দেশ মাল্টিমিডিয়াকে কিছুটা সময় দিয়েছেন তিনি। সেই সময় সদ্ব্যবহার করে কয়েকটি বার্নিং ইস্যুতে তার সঙ্গে কথা বলেছি আমরা। দর্শক, চলুন জেনে নেই কি ভাবছেন তিনি আজকের সংবাদ মাধ্যম নিয়ে। আসসালামু আলাইকুম স্বপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসলে প্রথমেই যেটা জানতে ইচ্ছা করছে, গত 17 বছর 2024-এর আগের যে 17 বছর, এই 17 বছরে বিএনপি গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে কোণঠাসা হয়ে পড়েছিল, নানাভাবে নানা ডেসক্রিপশনে বিএনপিকে এক ধরনের চাপের মধ্যে রাখা হয়েছিল। আর গত ফেব্রুয়ারির পর থেকে, বা আরও স্পেসিফিক্যালি গত 24-এর 5ই আগস্টের পর থেকেই বিএনপি গণমাধ্যমে বেশ প্রস্ফুটিত। গণমাধ্যম বিএনপিকে অনেকখানি স্পেস দিচ্ছেন। দুইটাই একদম এক্সট্রিম। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা যদি পরিস্থিতিটা এরকম থাকে, তাহলে কি গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু থাকে? আমি আপনাকে ধন্যবাদ জানাই, একটা চমৎকার প্রশ্ন করেছেন। যে প্রশ্নের মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটি গণমাধ্যমের পরিচালনাকারীদের আভ্যন্তরীণ যে শর্ত, তার মধ্যে কতটা নিহিত আছে, অথবা গণমাধ্যম বহির্ভূত যে সমস্ত শক্তি, রাষ্ট্রসহ, তাদের কতটুকু প্রভাব প্রতিপত্তি বা দায়িত্ব আছে। আমাদের দেশে আমি মনে করি যে দুটো বিষয়ই বিরাজ করে, এবং আপনি যে উদাহরণটা টানলেন 5 তারিখের আগের পরিস্থিতি এবং 5 তারিখের পরের পরিস্থিতিতে যে গুণগত পরিবর্তন দেখা গিয়েছে, প্রথমত এটা খুব স্পষ্ট যে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই গণমাধ্যম এক ধরনের তুলনামূলকভাবে অনেক মুক্ত পরিবেশ পেয়েছে। আবার একই সঙ্গে এটাও কিন্তু প্রমাণিত হয় যে সংকটকালীন সময়ে বা ফেসিবাদের আমলে কিছু কিছু গণমাধ্যম যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে তার স্বাধীনতা চর্চা করার চেষ্টা করত, তা যে অনেকেই করতো না, বা করতে চাইলে যে করা যায়, গণমাধ্যম একটা বড় অংশ যে নিজের থেকেই স্বাধীনতা চাইতেও কোনো না কোনো চিন্তা বা আদর্শের দাস হতে পছন্দ করে, তাও কিন্তু প্রমাণিত হয়। ফলে এটা কিন্তু শুধুমাত্রই রাষ্ট্র কতটুকু নিয়ন্ত্রণ করবে কি করবে না, সেখানেই স্বাধীনতার প্রশ্নটা নিহিত না। এমনকি গণমাধ্যমের মতো এরকম একটা মঞ্চ চর্চা করার ক্ষেত্রে এর নীতি নির্ধারকরা কতটা মুক্ত চিন্তা করেন, আর কতটা কোনো গোষ্ঠী অথবা কোনো চিন্তা অথবা কোনো আদর্শের দাস হিসেবে থাকতে চান, তার উপরেও কিন্তু নির্ভর করে। অনেকাংশেই নির্ভর করে। আসলে অনেকটা তো আমাদেরও করা। যেমন একটা শব্দ খুব প্রচলিত, সেলফ সেন্সরশিপ। এটা আওয়ামী লীগের আমলেও প্রচলিত ছিল। আবার খুব সম্প্রতি এই জিনিসটা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে যে বলা হচ্ছে কাজ করতে পারছে না, সাংবাদিকতা করতে পারছে না। একজন কার্টুনিস্টকে আমরা আটক হতে দেখেছি এর মধ্যে। আ এই বিষয়গুলি কি আসলে, আপনি যেটা বললেন এতক্ষণ, আপনার সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু এটার সাথে কি আসলে ভারসাম্য থাকছে আমি তাহলে? আনুষ্ঠানিকভাবে অথবা দায় দায়িত্ব নিয়ে কেউ অভিযোগে পর্যন্ত করেননি বা আমি পাইনি। এমনকি গত কয়েকদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে আমাদের দৈনিক সমকালের প্রকাশক সম্পাদক তিনি কিছু মন্তব্য করেছেন, যেটা পুরনো অভিজ্ঞতা থেকে বলেছেন, কিন্তু মনে হয়েছে যে তার বোধহয় এই মুহূর্তের তিক্ত অভিজ্ঞতার কথা বলছেন। আমি নিজে যখন জানতে চাইলাম, তিনি নিজে বলেছেন যে না, আমি আসলে আমার অতীতের অভিজ্ঞতার কথা বলেছি। কিন্তু আমি বললাম যে পুরো ব্যাপারটাই এমন প্রেজেন্ট টেন্সে আপনি কথা বলেছেন, ফলে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই সমস্যাটা চলছে। আমি মানে এ বিষয়ে আপনাকে সহযোগিতা করার জন্য জানতে চাই যে সমস্যাটা কোত্থেকে হচ্ছে, সেটা আমি বন্ধ করতে চাই। সেভাবেই আমি যোগাযোগ করেছিলাম তার সঙ্গে। উনি দুঃখ প্রকাশ করেছেন ওনার উপস্থাপনার ভুলের কারণে, এবং উনি আবার পরিষ্কার করেছেন, আজকেই দেখলাম দৈনিক মানবজমিন
আহ, পত্রিকা এবং দৈনিক প্রতিদিন পত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়ে পরিষ্কার করেছেন যে এই সরকারের আমলে এখন পর্যন্ত তার কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি এবং উনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং ওই সম্মেলনে উনি যে তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন তা বিগত সরকারের আমলের যে বিশেষ করে আওয়ামী লীগের সরকারের আমলের যে অভিজ্ঞতা সেটার কথা বলেছেন। আসলে বিষয়টা ওনার অভিযোগগুলো যেভাবে সামনে এসেছে, যত বেশি মাত্রায় সামনে এসেছে, যেভাবে প্রচার পেয়েছে, উনার পরের স্বীকৃতিটা কিন্তু আসলে ঠিক সেইভাবেই আর আ হয়নি। আপনি খেয়াল করেছেন বা আমার চোখে এক দফা পড়েছে। এটা এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ। সাধারণ মানুষ উনার ওই বক্তব্য কিন্তু আর ধরে নাই। মানুষের কাছে পৌঁছেছে ওনার ওই দিনের বার্তাটাই যে সাংবাদিকতা করা যাচ্ছে না। উম মানে কোনো এক জায়গায় গিয়ে আমাদের পেশাদারত্ব নিয়েও আসলে প্রশ্ন থাকে। সাংবাদিকদের এই পেশাদারত্ব ঠিক করার ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকার কথা ভাবছেন? কি করার কথা ভাবছেন? আমরা এর আগে সংস্কার কমিশনের কথা শুনেছিলাম। কিন্তু সেই ধরনের কোনো কমিটি হয়েছে কিনা জানি না। আপনাদের সরকার কি করার কথা ভাবছে? যে হয় ভয়, না হলে ইচ্ছাকৃতভাবে একটু বাটারিং করে আরেকটু সুবিধা নেয়ার চেষ্টা। এই পরিস্থিতি থেকে মুক্ত করার ক্ষেত্রে সরকারেরও তো কিছু দায়বদ্ধতা আছে। সেটা আসলে বিএনপি কিভাবে কিছুটা, দেখছে? বেশিরভাগ দায় দায়িত্বই অবশ্যই সরকারের। কেননা একটা সমাজ তো পরিচালিত হয় রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালিত হয় সরকার দ্বারা, এবং সে কারণে স্বাভাবিকভাবেই সরকার এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব বহন করে। একটা ফ্যাসিস্ট সিস্টেমে সরকার পুরোটাই নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে এবং দায় দায়িত্ব পুরোটাই তার, এবং সে তার নিজের স্বার্থেই ব্যবহার করে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার একজন ওয়ান অফ দি স্টেক হোল্ডার, অবশ্যই। একজন অংশীদার জি। অন্যান্য গণমাধ্যমের মতো, কিন্তু তার দায়িত্ব বেশি। আমাদের সরকার, আমরা এই বিষয়ে অত্যন্ত সজাগ যে আমরা এটার নিয়ন্ত্রণকারী কোনো কর্তৃপক্ষ হব না, বা আমরা এটা মনে করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ঘোষণা করেছেন আমরা মুক্ত গণমাধ্যম চাই, আমরা স্বাধীনতার নিশ্চয়তা চাই, এবং একটা স্বাধীন গণমাধ্যম কমিশন করাটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ফলে আমরা গণমাধ্যম কমিশনের মতো এরকম একটি গ্রহণযোগ্য কর্তৃপক্ষের অধীনে অংশগ্রহণকারী সকল গণমাধ্যমের যে স্টেক হোল্ডার, তার মধ্যে সরকার একজন স্টেক হোল্ডার। জি, এভাবেই আমরা জি। বিষয়টাকে দেখি। জি, জি, অবশ্যই। ফ্যাসিবাদী আমলে ওই ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে অন্তত ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নানা ঘটনাক্রমে যেগুলোর কোনো বিচার বা কিছু হয়নি। এছাড়াও জেল, জুলুম, জরিমানা এই জাতীয় সংকট তো হাজার, হাজার সাংবাদিক এই সংকটের মধ্যে দিয়ে গিয়েছেন। একটা ডিজিটাল আইনও ছিল যেটার কারণে আমরা সবচেয়ে বেশি সাফার করেছি। আ ওই অংশের যে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে আপনাদের সরকার কি ভাবছে? তার বিচারের ব্যাপারে কি ভাবছে? তারপরও আরেকটা বিষয়ও আছে। আ ৫ই আগস্টের পর থেকেও কয়েকজন সাংবাদিক আটক হয়েছেন। আ তাদের বিচার প্রক্রিয়াটাই বা কি? মানে ওই দায়বদ্ধতার জায়গাটাই বা কি? এখন আমি যে সরকার আছে আমি সেই সরকারকে সমর্থন করলাম। তার পক্ষে সত্য মিথ্যা যেভাবে দরকার বয়ান তৈরি করলাম এবং সেটা প্রচার করলাম। সেটা মানুষের মধ্যে তো এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। যেটা বলা হয় যে গুম খুনের ব্যাপারে ওই বয়ানগুলো এক ধরনের ন্যায্যতা দিয়েছে। তো তাদের বিচারেই বা কি ব্যবস্থা হবে? আর আগের দফায় যারা সরকারের বিরুদ্ধে বলার জন্য শাস্তি পেয়েছেন, নিহত হয়েছেন, তাদের ক্ষেত্রেই বা আপনাদের সরকার কি ভাবছেন? প্রথমত দৃষ্টিভঙ্গিটা খুব নীতিগতভাবে পরিষ্কার থাকা দরকার যে গণমাধ্যমের স্বাধীনতা এবং অধিকার চর্চা করতে গিয়ে যদি কেউ নির্যাতনের শিকার হন, অবশ্যই সরকার সেই সাংবাদিকের পাশে দাঁড়াবে এবং তাকে সব ধরনের সহযোগিতা দিবে। এবং এ ধরনের অপরাধ যা যা সংঘটিত হয়েছে তার একটা ডাটাবেস দাঁড় করার চিন্তা আমাদের আছে, এবং সেই আলোকে আমরা অতীতের বিষয়গুলিকে নিষ্পত্তি করতে চাই আইনের মাধ্যমে, দেশের প্রচলিত আইনের মাধ্যমে। আর ভবিষ্যতে এই বিষয়গুলিকে সাংবাদিক, সম্পাদক, পত্রিকা মালিক সহ সকলকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে গণমাধ্যম কমিশন, তার নেতৃত্বে একটা নীতিমালার আওতায় আনতে চাই, যাতে কখনোই আর ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে। আর আরেকটা বিষয় খুব পরিষ্কার থাকা দরকার, গণমাধ্যমের কোনো কর্মী যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, অবশ্যই তা গণমাধ্যম সংক্রান্ত কোনো আইন, বিধি, নীতিমালার মধ্যে পড়বে না। না, এটা সেটা তো সম্পূর্ণই তার আলাদা। ব্যক্তিগত আলাদা। ব্যাপার। আবার কিন্তু এই অপরাধের জন্য তাকে ওই মিথ্যা মামলায় যদি কেউ আটকানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও গণমাধ্যম কর্মীদের এই ধরনের নির্যাতনের হাত থেকে
রক্ষা করার জন্য যা যা সহযোগিতা করার তা আমাদেরকে করতে হবে। অর্থাৎ আইনের যে সুরক্ষা এবং আইনের যে অপরাধীদেরকে ধরার যে কর্তৃত্ব, আমরা দুটোকেই সমর্থন করব। আচ্ছা, এইবার একেবারে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রশ্ন, 10ম ওয়েজ বোর্ডের ব্যাপারে আপনারা কি ভাবছেন? ওয়েজ বোর্ড বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা বিরাজ করছে, এটা এবং একই সাথে এটা বাস্তবায়নটা নিশ্চিত করা, কারণ আমরা দেখেছি ওয়েজ বোর্ডের পর ওয়েজ বোর্ড দিয়ে দেওয়া হচ্ছে, বেশিরভাগ সংবাদ মাধ্যমে জিনিসটা কার্যকর হচ্ছে না। ওয়েজ বোর্ড দেয়া এবং সেটা কার্যকরের ব্যাপারে আপনাদের এ পর্যন্ত অষ্টম ওয়েজ বোর্ডই সবচেয়ে বেশি কম বেশি কার্যকর হয়েছে। জি। এরপর থেকেই নবম তো আপনার নানান জায়গায় হয়েছে, হয়নি, যাও হয়েছে তাও কতটা পরিচ্ছন্ন, আংশিক। কতটা স্বচ্ছ, এটা নিয়েও প্রশ্ন আছে। দশম ওয়েজ বোর্ড এই অভিজ্ঞতার আলোকেই আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখনই এই বিষয়ে বাধ্যবাধকতার কথা বলা হবে, তখনই সঙ্গত কারণেই যে দর কষাকষির প্রশ্নে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সরকারের সঙ্গে মালিক পক্ষের। আবার যখন সাংবাদিকদের স্বার্থ রক্ষা করার দায়িত্ব থাকে সরকারের তরফ থেকে, সঙ্গত কারণেই এটা যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান এবং সংবাদপত্র এটা একটা শিল্প, জি, জি। এবং তাকে তো দেশের প্রচলিত শ্রম আইন, শিল্প আইন দিয়েই চলতে হবে, এবং সরকারের দায়িত্ব এ ব্যাপারে সেই সমস্ত সংশ্লিষ্ট সাংবাদিকদের বেতন কাঠামো সহ তার চাকরির নিরাপত্তা সবগুলি আইনের কাঠামোতেই নিরাপত্তা বিধান করা। আবার অপরদিকে তথ্যের এই ব্যবস্থাপনাটা সঠিক করার পাশাপাশি, তার স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য এবং ভুল তথ্যের যে প্রভাব, সেখান থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটাও একটা দায়িত্ব। অবশ্যই এবং সেই সরকারের দায়িত্ব দায়িত্ব। পালন করতে গেলে পরেই এক ধরনের রেগুলেশনের প্রশ্ন দেখা যাবে, নট জি, কন্ট্রোল, নট জি, জি, কন্ট্রোল। জি। দুই জিনিস। ফলে ফলে উইদাউট রেগুলেশন আমি কখনোই কোনো সেবা সঠিকভাবে কিন্তু দিতে পারবেন কাঙ্ক্ষিত না। মানুষের হবে কাছে না। পৌঁছে দিতে পারবো না। জি, জি। এবং সেই রেগুলেশনের আওতায় মালিক পক্ষ যেমন থাকবেন, সেই রেগুলেশনের আওতায় আপনার সাংবাদিকরা থাকবেন, সেই রেগুলেশনের আওতায় অন্যান্য সংশ্লিষ্টরা সকলেই থাকবেন। এবং এইটা ঠিকমতো পরিচালনা করতে পারার মধ্যেই সরকারের সার্থকতা। জি, তাহলেই কেবলমাত্র জনগণ অবাধে যেমন তথ্য পাবেন, আবার অপতথ্যের সঠিক হাত তথ্য। থেকে সুরক্ষাও পাবেন। জি, জি। সঠিক প্রশ্ন তথ্য হচ্ছে যে পাবেন। সরকার কি এটা এই যে দায়িত্ব, ব্যবস্থাপনার এই যে দায়িত্ব, এই দায়িত্বটাকে বুঝে নাকি এটাকে নিয়ন্ত্রণ করার একটা কর্তৃত্ব ওর মধ্যেই ব্যস্ত থাকে। সেক্ষেত্রে আমরা খুব পরিষ্কার, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে আমরা পরিষ্কার বুঝেছি যে আমাদের দায়িত্ব হলো একটা সুস্থ ব্যবস্থাপনা নিশ্চিত করা। আমরা আসলে সেই রেগুলেশনসটাই খুব দ্রুত চাচ্ছি। তাহলে সব দিকেই এক ধরনের ভারসাম্য চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের অনেকটা সময় দিয়েছেন। ধন্যবাদ। আমি আজকে আমার দেশ পত্রিকার দেখতে আসছিলাম, আপনাদের সঙ্গে পরিচিত হতে আসছিলাম, এবং পর্যায়ক্রমে অন্যান্য সব পত্রিকাগুলিতেই আমি যাচ্ছি। এটা আমার একটা দায়িত্বের মধ্যেও পড়ে। আপনার মাধ্যমে আমি আমার দেশের সকল পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সম্পাদক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত পাঠক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে কথা বলছিলাম আমরা। ভারসাম্য, স্বচ্ছতা, জবাবদিহিতা ও রেগুলেশনের মাধ্যমে গণমাধ্যম শিল্পকে পরিচালনা করতে চায় সরকার। চায় অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতেও। তবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো অভিলাষ তাদের নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।